মৃত্যু ঘটেছে বাংলাদেশের বুকে, বিশেষ করে নারায়ণগঞ্জে, তাদেরও বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাগফিরাত কামনা করি। আমার প্রশ্ন হচ্ছে, যেই মুহূর্তে ও আমাকে জানালো যে আপনার সাথে আমার প্রোগ্রাম আছে, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে মেসেজ দিয়ে জানালাম যে আপনার সাথে আমার লাইভ একটি ডিসকাশন আছে। আমি একটি লোককে পেলাম না যিনি এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। প্রত্যেকটা লোক বলেছে যে কোনো অবস্থায় যেন আপনার সাথে আমি প্রোগ্রামে পার্টিসিপেট না করি, এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নট অনলি দ্যাট, আমি সুস্থ শরীরে বাড়িতে ফিরবো কিনা বা গুম হব কিনা সেই সন্দেহ তারা পোষণ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আওয়ামী লীগের একজন জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি সম্পর্কে মানুষের ভিতরে এই ধরনের একটি চিন্তা কি কারণে গড়ে উঠছে, এটা আমাকে একটু আপনাকে বলতে হবে। 2 নম্বর হচ্ছে যে নারায়ণগঞ্জের এই মৃত্যু সম্পর্কে প্রতিটি লোক কেন আপনার বিরুদ্ধে অঙ্গুলি নির্দেশ করে, এবং আমি একটু শেষ করে নিই, আপনি উত্তর দেন। এবং সেখানে আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করে যে আমি একজন আওয়ামী লীগের সাপোর্টার হিসেবে আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে যে আমরা বিএনপিকে দূরেই রাখি, আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এভাবে প্রচন্ড ভাবে এবং ন্যাক্কারজনক ভাবে এবং উলঙ্গ ভাবে একজন আরেকজনের বিরুদ্ধে দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করছে। এই জিনিসটা যদি আপনি আমাকে উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আমরা নারায়ণগঞ্জ সম্পর্কে একটি তথ্য বের করতে পারবো। আমাকে একটু সময় দিন, কারণ উত্তর ব্যাপক ব্যাপক প্রশ্ন, ব্যাপক বড় অভিযোগ। কিন্তু মহসিব ভাই, একটা জিনিস আমি প্রথমে বলি, পৃথিবীতে একটা ঘটনা আছে, দ্যাট ইজ কল্ড মিডিয়া ট্রায়াল। আমরা হলাম মিডিয়া ট্রায়ালের শিকার। এবার প্রথমে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, যারা বলেছেন, আপনি কি তাদেরকে জিজ্ঞেস করেছেন যে এই কথাটা কেন বললাম? তাদের কাছে কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল? তারা কিন্তু সেটা বলতে পারবেন না। ঠিক একইভাবে আমি একটা বড় পত্রিকার সম্পাদকের কাছে গেছিলাম, যারা এই বিষয়টা থেকে আমাকে এই জায়গাটা আনার জন্য, আপনার যে লোকগুলিকে অডিট, ঢাকার নারায়ণগঞ্জের লোকের অডিট না, তাহলে আমরা বারবার পাশ করতাম না 3 জেনারেশন ধরে। তারা এই চেষ্টাটা করেছেন একটা পত্রিকা, নাম বললাম না, উচিত না বলাটা, খুব বড় পত্রিকা, যারা বারবার ক্ষমা চান। হ্যাঁ, কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লেখেন, সেটা অন্য প্রসঙ্গ। যে আমরা ওনারা আবার ওনাদের সমালোচনা শুনতে চান। না, কেন সমালোচনা শুনবো, আপনি বলুন। তাহলে নাম উল্লেখ করে বলুন, কোনো সমস্যা নেই। প্রথম আলো মতিউর রহমান সাহেবের নামই বললাম, স্পেসিফিকলি বললাম। আমি ওনার কাছে গেছি, অভিযোগ থাকতেই পারে কারো বিরুদ্ধে। আমি ওনার কাছে গেছিলাম দেশে ফেরার পরে। দেশে ফেরার সাথে সাথে উনি লিখে দিলেন, ফাদার্স অফ দ্য গডফাদার্স কামিং ব্যাক, ডেইলি স্টার। আমি যে বললাম, ভাই আমি কি করেছি? পায়ে ধরে সালামও করলাম। উনি বললেন, তুমি কিছু করেনি, তোমার মতো ভালো ছেলে হয় না। সেটা যেটাই হোক, আপনি বলেছেন, নাম বলেছেন, ওই পর্যন্ত থাক। এখন আপনার বিরুদ্ধে অভিযোগগুলো বলেন। আপনি একটি বলেছেন মিডিয়া, আমি উত্তরটা নাই দিই। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে না, না উনি আমাকে প্রশ্ন করেছেন, আমি কিন্তু আপনার জায়গায় উনি চলে এসেছেন। না, আপনি বলেছেন মিডিয়া ট্রায়াল, ভেরি স্পেসিফিক কোশ্চেন করেছেন। আমাকে একটু সুযোগ দেন। মাননীয় সংসদ সদস্য, আমি যেটা বলতে চাচ্ছি, আমি মোবাশ্বের হোসেনের প্রশ্নটি উত্তরই চাচ্ছি। আমি না বললে কেমন উত্তর দিব? আচ্ছা, আপনি বলেছেন মিডিয়া ট্রায়াল, আমি সেই জায়গায় জানতে চাচ্ছিলাম যে মিডিয়ারও বা লাভ কি? যদি সব মিডিয়াকে দোষ দিয়ে থাকেন, আমি সব মিডিয়াকে দোষ দিই, কিন্তু আমি আপনার নাম বলিনি। আচ্ছা, আমি একটা মিডিয়ার কথা বলছি। আচ্ছা, যদি আমার বুঝতে ভুল হয়ে থাকে দুঃখিত। আমরা কথা বলতে পারি সেখানে। আমি খুব দ্রুতই বলছি কথাটা। আমি যখন জিজ্ঞেস করলাম আমি কি করেছি, উনি বলেন তুমি কিছু করেনি, তোমার মতো ভালো ছিল না, তোমাদের ফ্যামিলির মতো ব্যাকগ্রাউন্ড হয় না, ইত্যাদি ইত্যাদি। আই এম কনভিন্সড, আমি হ্যাপি, ওকে ফাইন, আমি অনেক কনভিন্স করেছি। তখন বললেন লাস্টে যে তোমার বিরুদ্ধে লিখি না, তোমার বোনের বিরুদ্ধে লিখি। আমার বোন তো 2 বোন বিদেশ থাকে, কেউ তো ছিল না তাদেরকে। ওরা হা হা করে হাসলেন, হেসে বললেন যে খুব দ্রুত বলছি, ফাস্ট, মানে উনি আমাকে সময় দিবেন না। হ্যাঁ, তো বললেন তোমার এই বোন না। আনলেন তা কোন বোন? বললেন তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন। মানে ওনার সাথে আমার কি জোড়া? হিমালয় পর্বত আর আমি কোথায় তৃণমূল। বলে হাতগুলি ভেঙে দিচ্ছি। এই হাতগুলি ভেঙে দেওয়ারই একটা অপচেষ্টা গেল এক। দ্বিতীয়ত, আপনি যেটা প্রশ্নটা করেছেন যে কেন এত অভিযোগ, আপনি লক্ষ্য করে দেখেন, বোম ব্লাস্ট হয়েছে আমাদের উপরে, 22 জন মানুষ মরেছে। আমার তৈমুর ভাই নিজেই বললেন, আমি নিজে গুলি, আমার পায়ে কিছু নাই, পায়ের ভিতরে আমি হাঁটতে পারি না। আমরা কাকে মারলাম? 2001-এর পরে আমার বড় ভাই সেলিম ওসমান, উনি কোনো ব্যবসা রাজনীতি করেন না, তৈমুর ভাই বলতে পারবেন, রাজনীতি ধার দিয়েও যায় না, ধার দিয়েও যায় না। ও ব্যবসায়ী, ওর ফ্যাক্টরিতে ঢুকে 2001-এর পরে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় 300 গরু শুধু দুধের বান কেটে দেওয়া হয়েছে, পুচিয়ে পুচিয়ে। রাজহাঁসগুলি গলা কেটে দেওয়া হয়েছে, 3 কোটি টাকা লুট করা হয়েছে, ফ্যাক্টরি দিয়ে ভাঙচুর করা হয়েছে, গুলি করা হয়েছে আমাদের বাড়িতে। আমাদের বাইতুল মান, আমার বাপদাদার ভিটা বাড়ি, যে বাড়িতে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। কই আমরা তো ক্ষমতায় আসছি, কাউকে তো কিছু করলাম না।
আমি তো চ্যালেঞ্জ দিয়েছি প্রত্যেক জায়গায়, আই নিড এ স্পেসিফিক অভিযোগ, কিন্তু অভিযোগ দেন নাই। আর বললেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কেন করতেছে, বিএনপি করতেছে না, কিংবা অন্য কেউ করতেছে না। আওয়ামী লীগ করছে না, প্রতিটি মানুষ না, এখানে আমি আপনার অবজেকশন দিচ্ছি, প্রতিটি না, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন মেয়র করছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন হোয়াই নারায়ণগঞ্জ, আমি উত্তরটা দিতে চাইনি, কারণ এই উত্তরটা দিতে গেলে অনেক লম্বা টার্মস, বিকজ অফ ইটস এ ম্যাটার অফ হিট অ্যান্ড রান। আমি বিএনপির কথা বলবো না, অবশ্যই বিএনপির ভিতরে আছে, বাট এখানে মনে রাখবেন জামাতের যে পলিসি, জঙ্গিবাদের পলিসি হচ্ছে তারা ঢাকার আশেপাশে কিছু এলাকাকে বেছে নিয়েছে। ঢাকার থেকে নারায়ণগঞ্জের দূরত্ব মাত্র 8 কিলোমিটার 7 কিলোমিটার দূরত্ব। আর যদি আপনি বর্ডার লাইন ধরেন তাহলে কোথাও দূরত্ব নাই, সেম বর্ডার। সো তারা যদি ঢাকা ক্যাপিটালকে আঘাত করতে চায় তাহলে তাদের বেসটা হতে হবে নারায়ণগঞ্জ বেস। কেন? দে উইল গো হিট এবং রান করবে। এই কারণে তারা কিন্তু আমাকে বোম ব্লাস্ট করে মারতে চেয়েছিল। এবং তাদের এই পয়সা, এই মিথ্যাবাদী মেয়র আইভি, তাদের এই পয়সায় পরিচালিত হচ্ছে এবং বিএনপি তাকে সাপোর্ট করছে। এর প্রমাণ আমি দিচ্ছি, তৈমুর রহমান খন্দকার সাহেব এখানে বসা আছেন, ওনাকে দিয়ে দিচ্ছি। বিএনপি 2008-এ বিএনপি যখন সবচেয়ে বড় ভরাডুবি হয়েছিল, 2008-এ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়, আপনার কাছে থাকছি, আমি আপনার কাছে থাকছি, ওনাকে আমি শেষ করে দিই, কারণ উনি কাছে উত্তর চাবো আজকে, আমি সুযোগ পাইনি আজ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি আপনি ওনাকে আমাকে মুখোমুখি করেছেন। 2008-এ নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এরিয়া, সেই এরিয়ায় বিএনপি ভোট ছিল 1,27,735 ভোট। 1,27,735 ভোট থাকার পরেও তৈমুর রহমান খন্দকারের মতো একজন সাহসী লোক উনি বলেন, এবং কেন সেই দিন উনি কাঁদতে কাঁদতে বলতে বাধ্য হলেন যে কোরবানির গরুকে গোসল করার সুযোগ দেওয়া হয়, আমাকে গোসল করার সুযোগ দেওয়া না, তার আগে কোরবানি দেওয়া হলো। কাকে পাশ করানোর জন্য? উনি যে বললেন আওয়ামী লীগ কামলাকামলি, না না না, কাকে পাশ করানোর জন্য সেদিন তৈমুর রহমান খন্দকার বসে গেছেন। আমাদের আলোচ্য প্রসঙ্গ থেকে অনেক দূরে সরে এটা কিন্তু নারায়ণগঞ্জের ঘটনার সাথে ওতপ্রোতভাবে এই ধরনের ঘটনার কথা রাজনৈতিকভাবে বিভিন্ন সব জায়গাতেই রয়েছে। নারায়ণগঞ্জে একটু বেশি এই ধরনের ঘটনা, কিন্তু এই হত্যা, গুম, খুন, আমি শামীম ওসমান, আমি আপনাকে সম্পর্ক হোসেন চেয়ারম্যানের কথা বলেছেন না, আপনার টেলিভিশন ক্যামেরাম্যানকে, আপনার রিপোর্টারকে কালকে বিকাল 4:30টার সময় নারায়ণগঞ্জ পাঠিয়ে দিবেন, কে কার লোক, একটা রেকর্ড বেরিয়ে, আমি বলি আপনাকে, আপনাকে প্রথম বলছি, আপনার টেলিভিশনে কিছু সাংবাদিক বোধহয় একটা অডিও রেকর্ড আবিষ্কার করেছেন, কালকে সেটা প্রমাণ হয়ে যাবে কোথায় বসে কারা এই হত্যার ব্যাপারে কথা হচ্ছে, ইনক্লুডিং আমাকে আমার বড় ভাইকে মারা প্ল্যান করেছে, সেটাও রেকর্ড বেরিয়ে গেছে। আমি যতটুকু জানি যে ওই দিন যেদিনকে কাউন্সিলর নজরুল ইসলাম, যাকে আপনি আপনার নিজের কর্মী বলে দাবি করছেন, তিনি অপহরণের দিন নূর হোসেন আপনার সঙ্গে রাইফেল ক্লাবে বসেছিলেন, এবং আপনি যদি আপনার কর্মী হয়েই থাকেন, আপনি তার জানাজাতে উপস্থিত হননি। আপনি যদি তিনি আপনার কর্মী হয়েই থাকেন নজরুল ইসলাম, আপনি আজ অবধি জানাজা বাদ দিলাম তার পরিবারের খোঁজ খবর নেননি। প্রতিদিনই খোঁজ খবর হচ্ছে। এইগুলো আসলে কে কোন ধরনের প্রশ্নের উদ্রেক করতে পারে? নজরুল যখন কিডন্যাপ হয়, নজরুলের শ্বশুর আসেন, নজরুলের শ্বশুরের সামনে বসে, নজরুলের শ্বশুর, নজরুলের ভাইরা ভাই, নজরুলের সবাই বলে এটা হোসেন করেছে। যখন বলেছে হোসেন করেছে, আমি হোসেন বলছি তুমি কোথায়? বলছে আমি ওখানে। আই এম জাস্ট নাও কাম টু দ্য রাইফেল ক্লাব। ওই সময়ের মধ্যে আমি দেখেছি, আমার এটা দায়িত্ব, প্রথম দায়িত্ব আমি করেছি, দলীয় দায়িত্ব। আমি ওনার সামনে ফোন করেছি হোম মিনিস্টার সাহেবকে, ওনার সামনে ফোন করেছি র্যাবের এডিজি জিয়া সাহেবকে। এই লোকটাকে আমি প্রচন্ড মনে করি, মানে পারফেক্ট লোক, বিকজ অফ হিজ ভেরি অনেস্ট গাই অ্যান্ড ভেরি প্রফেশনাল। র্যাবের এডিজি জিয়া সাহেব, উনি আমার কথা দিয়েছেন, আমি ডোন্ট ওয়ারি, আই উইল ফাইন্ড ইট আউট। আচ্ছা, র্যাবের সিও কে ফোন করেছি, এসপি কে ফোন করেছি, হোম মিনিস্টারকে, ইনক্লুডিং উইদিন 15 মিনিটস আমি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে ফোন করেছি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন আপনি, যে আমি কেন সেদিন গেলাম না, আমি আপনার কাছে এই প্রশ্নটা আশা করিনি, কারণ সেম প্রশ্ন, এই প্রশ্ন আইভি করেছে। আইভির মতো মেয়েরা, আইভির মতো মেয়েরা কাছ থেকে ধার করে কোনো প্রশ্ন করছেন না, আমি আইভির মতো না, সাধারণ মানুষের প্রশ্ন। আপনারা সবসময় সাধারণ মানুষকে টানেন কেন? সাধারণ মানুষের প্রতিনিধি আমরা, কিন্তু আপনারা না। আপনারা সাধারণ মানুষ, আপনারা নিউজ বানাবেন না, নিউজ শুনবেন অবশ্যই। হ্যাঁ, আইভির এই প্রশ্ন করেছে এবং জবাব আমি দিয়েছিলাম। এটা জবাব দিয়েছিলাম, যেই সন্তান কিংবা যেই ছেলে তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে না পারে, সমাজের প্রতি তার দায়িত্ব পালন করার কোনো প্রশ্ন ওঠে না। আমার ভাই মারা গেছেন, দেরাদুনে তার লাশ পড়ে আছে, আমার বাড়িতে কান্নার রোল, ডাক্তার 3 জন এসে বসে আছে, আমার মার হার্ট অ্যাটাক হচ্ছে, তার মুখে অক্সিজেন, মেজো ভাই মাটিতে পড়ে গেছেন। আমি রাতে 4:30টার সময় প্রধানমন্ত্রীকে ফোন করেছি। আমি যখন খুব, আমি ওনার কাছে কৃতজ্ঞ, আল্লাহ ওনার ভালো করুক, উনি পুরা ডেড বডি আনা, প্লিজ শেষ করে দেন, প্রশ্নটা অনেক বড়। সেখানে ওনাকে আনার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেইখানে
আপনি যদি আপনার মার প্রতি দায়িত্ব পালন করতে না পারেন পান্না ভাই, আপনি যদি আপনার বড় ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করতে পারেন, আমি মনে করি না আপনি আপনার দেশের জন্য দায়িত্ব পালন অনেক করতে পারবেন না। উৎকৃষ্ট এক্সাম্পলও কিন্তু আছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু তার ছেলে যেদিন নিহত হন, রাজীব গান্ধীকে তার ওই অবস্থায় রেখে তিনি কিন্তু রাজীব গান্ধীর আর এক বন্ধু সেদিন মারা যান, তাকে দেখতে ছুটে গিয়েছিলেন। খুব মজা ব্যাপার, এটাও আইবি বলেছে। হ্যাঁ, আমি জানি না কিভাবে মিলছে, আপনি যদি বলেন যে এটা আইবি বলেছে। এটা হয়ে থাকে। হ্যাঁ, আমি ইন্দিরা গান্ধী না, আমি আচ্ছা, স্বামী। ফাইন, ঠিক আছে। আমি স্বামী। আর হ্যাঁ, বলতে পারে কারা, আমি একসাথে বলতে পারে কারা জানেন? যারা সুফিয়ানের মতো অসভ্য ছেলেদের নিয়ে থাকে, জামাই ছেড়ে দিয়ে, তারা এইসব কথা বলতে পারে। বাকিটা কালকে ব্যাখ্যা আমরা দিব। তৈমুর খন্দকার কাছে যাবো। একটা দর্শক ফোন নিতে হচ্ছে। আরে দর্শক কে আপনি আছেন? দর্শক তো, আপনি তো কথাই বলতে দিতেছেন না, কথা তো ক্লিয়ার করতে হবে। আপনারাই কথা বলছেন, আমরা কিন্তু কথা বলছি না। জবাব দিতে হবে তো। না না, আপনারা কিন্তু কথা বলছেন, আমরা কিন্তু কথা বলছি না। এবং এটা ক্লিয়ার সাথে সাথে করে জবাব আর দেন। এটা লাইভ প্রোগ্রাম, অবশ্যই দর্শকের ফোন নিতে হবে। দর্শকই আমাদের প্রাণ। নেতা তৈমুর রহমান হ্যালো, খন্দকার, কে আপনি আছেন বসে দর্শক? গেলেন কেন? এটারও জবাব দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, আমি কনক বলছি। জি, কোনো বলুন। আমার কোশ্চেনটা স্যার ওসমান সাহেবের কাছে। আমরা যেভাবে মিডিয়াতে শুনি বা দেখি, আমরা তো আর নারায়ণগঞ্জবাসী না, তো যেটা জানি আমরা যে ওনারা নারায়ণগঞ্জে যেভাবে চলেন, ওনাদের যে আধিপত্য আছে, ওনাদের আধিপত্যটাকে সহায়তা করেন ওখানকার স্থানীয় পুলিশ। এটার আসলে সত্যতা কতটুকু? আরেকটা